আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো। আজকে আমরা নবম দশম শ্রেণীর ইংলিশ ফর টুডে বই থেকে ইউনিট 1 লেসন 3 এর ও মি ও লাইফ যে কবিতাটি রয়েছে সেই কবিতাটি নিয়ে আলোচনা করব। তো দেখো, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে লেসন 3 ও মি ও লাইফ, হাই আমি হাই জীবন। ঠিক আছে, তো খেয়াল করলে দেখবে এখানে এক্সক্লেমেশন মার্ক ব্যবহার করা হয়েছে, বিস্ময়সূচক চিহ্ন, যে কারণে এটা খুব হতাশা নিয়ে বলতে হবে যে হাই আমি হাই জীবন। ঠিক আছে, তাহলে ও মি ও লাইফ, হাই আমি হাই জীবন, এই কবিতাটি লিখেছেন একজন আমেরিকান কবি ওয়াল্ট হুইটম্যান। তো চলো আমরা মূল কবিতাতে চলে যাই এবং কবিতাটি বোঝার চেষ্টা করি। দেখো এখানে লেখা আছে, ও মি ও লাইফ, হাই আমি হাই জীবন, অফ দ্য কোয়েশনস অফ দিস রিকারিং, এই প্রশ্ন আমার মনে বারবার ফিরে ফিরে আসে। ঠিক আছে, কোন প্রশ্ন? এই যে কবি হতাশা নিয়ে বলতেছেন ও আমি ও লাইফ ও জীবন, অর্থাৎ হাই আমি হাই জীবন, জীবনের মানে কি, এই প্রশ্নটা কবির মনে বারবার ফিরে ফিরে আসে। অব দ্য ইন্টলেস, অন্তহীন ট্রেন্স সারি অব দ্য ফেইথলেস, অর্থাৎ অসংখ্য বিশ্বাসীন মানুষের অন্তহীন সারি। ঠিক আছে, এখানে ট্রেন বলতে কিন্তু আসলে অ্যাকচুয়ালি ট্রেন বা রেলগাড়ি বোঝানো হয়নি, এখানে বোঝানো হয়েছে মূলত সারি বোঝানো হয়েছে, মানুষের সারি বোঝানো হয়েছে। এবং সেই সারিটা কেমন? অন্তহীন, সীমাহীন, যেটার শেষ নেই। এবং কোন মানুষের সারি? বিশ্বাসীন মানুষের সারি, যাদের মধ্যে মূল্যবোধ নাই, বিশ্বাস নাই। ঠিক আছে, অফ সিটিজ ফিল্ড উইথ, শহরগুলো পরিপূর্ণ হয়ে আছে দ্য ফুলিশ, মূর্খদের দ্বারা। ঠিক আছে, তাহলে এই দুই লাইনের অর্থ দাঁড়ালো যে হাই আমি হাই জীবন, এসব প্রশ্ন আমার মনে বারবার ফিরে ফিরে আসে। অসংখ্য বিশ্বাসীন মানুষের দীর্ঘ সারি আর মূর্খ মানুষে ভরা শহরগুলোর কথা ভেবে, এই যে শহরগুলো মূর্খ মানুষে ভরা এবং বিশ্বাসীন মানুষে ভরা, এই হতাশা থেকে কবির মনে বারবার একটা প্রশ্ন ফিরে ফিরে আসে যে হাই আমি হাই জীবন, এই জীবনের মানে কি। এরপর দেখো এখানে মূলত দুইটা রূপক ব্যবহার করা হয়েছে। রূপক কি জিনিস? রূপক হচ্ছে মেটাফর। ঠিক আছে, অর্থাৎ কোনো একটা জিনিসকে অন্য একটা জিনিসের সাথে তুলনা করা, যেটা বলবে সেটা না বুঝিয়ে অন্য কিছু বোঝানো। যেমন বাংলাতে ধরো চন্দ্রমুখ বলে একটা কথা আছে। এখন মুখ কি চন্দ্র বা চাঁদের মতো হতে পারে? হতে পারে না, তাই না? কিন্তু আমরা চাঁদের সৌন্দর্যের মতো করে মানুষের সৌন্দর্য প্রকাশ করার জন্য একটা রূপক ব্যবহার করি, যে চন্দ্রমুখ। এরকম ইংরেজিতে হচ্ছে মেটাফোর ব্যবহার করা হয়, যে বলা হয় একটা জিনিস কিন্তু বোঝায় হচ্ছে অন্য জিনিস। তো দেখো এখানে একটা মেটাফোর রয়েছে, ইন্টলেস ট্রেন্স অফ দ্য ফেইথলেস। এখানে ট্রেন্স মানে হচ্ছে কি? ট্রেন মানে হচ্ছে কিন্তু এখানে রেলগাড়ি বোঝানো হয়নি, এখানে মানুষের লম্বা সারি, সীমাহীন সারি বোঝানো হয়েছে। ট্রেন গাড়ি কীভাবে থাকে বলো তো? ট্রেন থাকে হচ্ছে কয়েকটা বগি মিলে একটা ট্রেন হয়, একটা বগির পর আরেকটা বগি মিলে হচ্ছে ট্রেন হয়, তাই না? তো এটার হচ্ছে একটা গভীর অর্থ আছে। অর্থটা হচ্ছে কি, সমাজে অসংখ্য মানুষ আছে যারা বিশ্বাস, নৈতিকতা ও আদর্শ হারিয়েছে। তারা যন্ত্রের মতো একের পর এক চলতেই আছে। যন্ত্র কি হয়? একবার চালু করে দিলে সে চলতেই থাকে। তো মানুষের জীবনটা এরকম কি হয়ে গেছে? যন্ত্রের মতো হয়ে গেছে, যে সে চলতেই আছে, থামার সময় নেই, ভাবার সময় নেই। দেখো তুমি যদি ঘুমিয়ে থাকো, পৃথিবী কিন্তু ঘুমিয়ে থাকবে না, কোথাও না কোথাও পৃথিবী চলতেই থাকবে, কেউ না কেউ চলতেই থাকবে। শহর অঞ্চলে দেখবে সারা রাত গাড়ি চলতেই আছে, ট্রেন কিন্তু একের পর এক চলতেই আছে। ঠিক আছে, তো এই রূপকের মাধ্যমে কবি দেখিয়েছেন যে সমাজটি হয়ে উঠেছে অমানবিক এবং যান্ত্রিক, যন্ত্রের মতো, এবং মানুষের মধ্যে মানুষের মধ্যে হচ্ছে মানবিকতা কম। তো এখানে কবি আসলে কি বুঝিয়েছেন এই দুই লাইন দ্বারা? এই দুই লাইন দ্বারা কবি বুঝিয়েছেন যে কবি এখানে নিজের জীবনের হতাশা প্রকাশ করেছেন। তিনি বারবার একই প্রশ্নে ফিরে যাচ্ছেন যে জীবনের মানে কি, কেন জীবন এত কষ্টের। কবি সমাজের দিকে তাকিয়ে হতাশ, মানুষ সত্য, নৈতিকতা ও মূল্যবোধ হারিয়েছে। শহরগুলো মানুষে ভরা হলেও মানবিক গুণ নেই। ঠিক আছে, তাহলে কবি এখানে প্রথমে তার জীবনের হতাশা প্রকাশ করেছেন এবং এই হতাশা তার মধ্যে বারবার ফিরে ফিরে আসে। তো এরপরে চলো আগাই। এরপরে দেখো, অফ মাইসেলফ ফরএভার, আমি সবসময় নিজেকে রিপ্রোচিং, নিজেকেই দোষ দেই, মাইসেলফ অর্থাৎ আমি নিজেই সবসময় নিজেকে দোষ দেই। ফর হু মোর, আর কে বেশি, ফুলিশ দেন আই, আমার চেয়ে বোকা, অ্যান্ড হু মোর, এবং আর কে বেশি, ফেইথলেস, আমার চেয়ে বিশ্বাসহীন। অর্থাৎ কবি এখানে এত সময় যে তিনি সমাজের কথা বললেন, যে তিনি সমাজের দিকে তাকিয়ে হতাশ, মানুষের মধ্যে মূল্যবোধ নাই, নৈতিকতা নাই, শহরগুলো মূর্খ মানুষে ভরে গিয়েছে, এবং
এই মানুষের মধ্যে তিনি হচ্ছে কি নিজেকেও খুঁজে পাচ্ছেন এবং তিনি নিজেকে দোষ দিচ্ছেন, বলতেছেন যে আমার চেয়ে মূর্খ আর কে আছে, আমার চেয়ে বোকা বিশ্বাসহীন আর কে আছে। ঠিক আছে। অফ আইস দ্যাট ভেইনলি, চোখগুলো ব্যর্থ, ক্রেভ চায় বা আকাঙ্ক্ষা করে, দ্য লাইট, আলো বা সত্য। মানে চোখগুলো বা মানুষ ব্যর্থ, কারণ তারা হচ্ছে আলো বা হচ্ছে সত্য খুঁজতে চায়, কিন্তু তারা হচ্ছে ব্যর্থ। অফ দ্য অবজেক্টস মিন, অবজেক্টস মানে হচ্ছে লক্ষ্যগুলো, মিন হচ্ছে তুচ্ছ বা ছোট। অফ দ্য স্ট্রাগল, সংগ্রামগুলো, এভার সবসময়, রিনিউড মানে বারবার শুরু হয়। ঠিক আছে। তাহলে কবি এখানে বলতেছেন যে আমি নিজেই সবসময় নিজেকে দোষ দিই, কারণ আমার চেয়ে মূর্খ, বড় মূর্খ আর কে, আমার চেয়ে বেশি বিশ্বাসহীন আর কে আছে। কবি শুধুমাত্র সমাজকে দোষ দিচ্ছে না, তিনি নিজেকেও দোষ দিচ্ছেন। মানুষের চোখ সত্য ও আলো চায়, কিন্তু তা ব্যর্থ। মানুষের লক্ষ্যগুলো তুচ্ছ, আর জীবনের যে সংগ্রাম, সেই সংগ্রাম শেষ হয় না, সেটি বারবার নতুন করে শুরু হয়। দেখো এখানে একটা রূপক ব্যবহার করা হয়েছে। রূপকটা হচ্ছে কি, আইস দ্যাট ভেইনলি ক্রেভ দ্য লাইট। এখানে আইস মানে কিন্তু আমরা সাধারণত জানি কি চোখ বা চোখগুলো, কিন্তু এখানে মানুষের মন বা চিন্তা বোঝানো হয়েছে। ঠিক আছে। লাইট মানে হচ্ছে কি আলো, কিন্তু এখানে জ্ঞান, সত্য, সঠিক পথ বা আশা বোঝানো হয়েছে। তো এই আইস দ্যাট ভেইনলি ক্রেভ দ্য লাইট বলতে কি বোঝানো হয়েছে, মানুষ সত্য জানতে চায়, ভালো হতে চায়, কিন্তু বাস্তবে তা অর্জন করতে পারে না। চেষ্টা থাকলেও ফল নেই, তাই বলা হচ্ছে ভেইনলি মানে ব্যর্থভাবে। এটি মানুষের অসফল আকাঙ্ক্ষার একটা রূপক। ঠিক আছে। এখানে আরও একটা মেটাফোর ব্যবহার করা হয়েছে, খেয়াল করলে দেখবা যে দ্য স্ট্রাগল এভার রিনিউড, অর্থাৎ জীবনকে একটি শেষ না হওয়া যুদ্ধের মতো দেখানো হয়েছে। অর্থাৎ জীবনের সংগ্রাম কি হয় না, শেষ হয় না। একটি সমস্যা শেষ হতে না হতেই আরেকটি শুরু হয়। মানুষ বারবার লড়াই করে, কিন্তু বিশ্রাম পায় না। জীবনের যে সংগ্রামগুলো চিরন্তন, সেই চিরন্তন সংগ্রামগুলোর একটা রূপক এখানে ব্যবহার করা হয়েছে। তাহলে এই দুই লাইন দ্বারা কি বোঝানো হলো, কবি বোঝাচ্ছেন যে কবি শুধু সমাজকে দোষ দিচ্ছেন না, নিজেকেও দায়ী করছেন। তিনি মনে করেন তিনিও অন্যদের মতোই দুর্বল, মূর্খ এবং বিশ্বাসহীন। মানুষ ভালো কিছু পেতে চায়, সত্য জানতে চায়, কিন্তু বাস্তবে সে ছোট ছোট অর্থহীন বিষয়ের পিছনে ছোটে। তার লক্ষ্যগুলো খুব ছোট। জীবন যেন শেষ না হওয়া এক লড়াই। ঠিক আছে। তাহলে প্রথম দুই লাইনে আমরা এটা দেখলাম। প্রথমে আমরা দেখলাম যে কবিতার জীবন নিয়ে খুব হাই হুতাশ করতেছে, বারবার তিনি একটা প্রশ্নে ফিরে যাচ্ছেন এবং তিনি দেখতেছেন যে তার শহরগুলো মূর্খ মানুষে ভরা এবং অসংখ্য মানুষ হচ্ছে বিশ্বাসীন মানুষের দীর্ঘ সারি। ঠিক আছে। এরপর এই সমাজকে দোষ দেওয়ার পর তিনি হচ্ছে নিজের মধ্যেই হচ্ছে হতাশা প্রকাশ করতেছেন। তিনি এই লাইনে এসে বলতেছেন যে আমি সবচেয়ে বেশি বোকা, আমি সবচেয়ে বেশি বিশ্বাসহীন, এবং মানুষ মূলত সত্য বা আলো খুঁজতে চায়, কিন্তু সে ব্যর্থ, কারণ তার লক্ষ্যগুলো খুব ছোট, তুচ্ছ, এবং জীবনের সংগ্রামগুলো কি হয়, বারবার শুরু হয়। জীবনের সংগ্রাম কখনো শেষ হয় না। এরপর লাইনে দেখো, অফ দ্য পোর রেজাল্টস অফ অল, সব কিছুর রেজাল্ট বা ফলাফল হচ্ছে কি খারাপ বা হতাশাজনক। অফ দ্য প্লডিং, ক্লান্তিকরভাবে চলা, অ্যান্ড সর্ডিড, নিম্নমানের ক্রাউডস আই সি অ্যারাউন্ড মি, ভিড় আমি আমার চারপাশে সবসময় দেখি। অর্থাৎ সব কিছুর ফলাফল হচ্ছে কি খারাপ এবং ক্লান্তিকরভাবে চলা, অর্থাৎ অবিরত চলতে থাকা, এবং নিম্নমানের যে মানুষের ভিড় আছে, সেই মানুষের ভিড় আমি সবসময় আমার চারপাশে দেখি। অব দ্য এমটি, ফাঁকা, অ্যান্ড ইউজলেস, অর্থহীন, ইয়ার্স অব দ্য রেস্ট, বছরগুলোর সঙ্গে, উইথ দ্য রেস্ট মি ইন্টারউইন্ড, আমিও জড়িয়ে আছি। ঠিক আছে। তাহলে কবি এখানে বলছেন যে সব কিছুর ফল খুবই হতাশাজনক, চারপাশে আমি ক্লান্ত ও নিজ মানসিকতার মানুষ দেখি। অন্যদের ফাঁকা ও অর্থহীন জীবনের বছরগুলোর সঙ্গে কবির নিজের জীবনও জড়িয়ে আছে। তো এই দুইটা লাইনের ব্যাখ্যা হচ্ছে, মানুষ সারা জীবন পরিশ্রম করছে, কিন্তু তাতে সুখ বা উন্নতি আসছে না। জীবন যান্ত্রিক হয়ে গেছে, অর্থাৎ যন্ত্রের মতো চলছে। কবি মনে করেন তিনিও এই অর্থহীন জীবনের অংশ, অর্থাৎ অন্যদের মতন করে তার জীবনও অর্থহীন, তাই হতাশা আরও গভীর। ঠিক আছে। তো এরপরে দেখো, দ্য কোয়েশ্চনস অফ মি সো স্যাড রিকারিং, এই দুঃখের প্রশ্নটাই বারবার ফিরে আসে। হোয়াট গুড অ্যামিট দিস, এসবের মাঝে আসলে ভালো কি আছে। ও মি, ও লাইফ, হায় জীবন,
হাই আমি, ঠিক আছে। তো এখানে কবি আবারও সেই প্রশ্নটাই তুলে ধরলো যে জীবনের আসলে মানে কি, ঠিক আছে, এসবের মধ্যে কি ভালো আছে, এই হতাশা, এই দুঃখ, কষ্ট, সংগ্রামের মধ্যে ভালোটাই কি আছে। এবার দেখো কবি উত্তর দিচ্ছেন, এত সময় যে তিনি প্রশ্ন করলেন সেই প্রশ্নের উত্তর দিচ্ছেন। দ্যাট ইউ আর হেয়ার, তুমি এখানে আছো। দ্যাট লাইফ এক্সিস্ট, তোমার জীবন আছে। অ্যান্ড আইডেন্টিটি, একটা পরিচয় আছে, ঠিক আছে। মানে তোমার জীবনের মূল লক্ষ্যটা যাই হোক, হতাশা, দুঃখ, কষ্ট, সুখ, হাসি, কান্না যাই থাকুক, তুমি জীবিত আছো, তুমি বেঁচে আছো, তুমি নিঃশ্বাস নিচ্ছ, তোমার একটা জীবন আছে, তোমার একটা পরিচয় আছে, এটাই গুরুত্বপূর্ণ। তাহলে এই দুই লাইনে বলা হলো যে এই দুঃখের প্রশ্নটাই বারবার ফিরে আসে, হাই আমি, হাই জীবন, এসবের মাঝে আসলে ভালো কি আছে। তারপর কবি উত্তর দিচ্ছেন যে তুমি এখানে আছো, তুমি বেঁচে আছো, তোমার জীবন আছে এবং তোমার একটা পরিচয় আছে, ঠিক আছে। তাহলে এটাই কবিতার মূল প্রশ্ন, কারণ এত কষ্ট, হতাশা এবং ব্যর্থতার মাঝেও জীবনের মানে কি, এটা হচ্ছে কবির প্রশ্ন। এবার তিনি উত্তর দিচ্ছেন যে তুমি শুধু বেঁচে থাকাটাই জীবনের বড় অর্থ। দেখো খেয়াল করলে দেখবে যে আমাদের বয়সে, এই বয়সে অসংখ্য মানুষ কিন্তু মারা গিয়েছেন, তাদের জীবনের অস্তিত্ব বিলীন হয়ে গিয়েছে, কিন্তু আমরা এখনো বেঁচে আছি, নিঃশ্বাস নিচ্ছি, সৃষ্টিকর্তা আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন। এটাই তো জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি, আমি এখনো বেঁচে আছি, এই পৃথিবীর সৌন্দর্য, আমার পিতামাতা, পরিবার, স্বজন, বন্ধু বান্ধব সবাইকে দেখতে পাচ্ছি এবং আমার একটা অস্তিত্ব আছে, এটাই সবচেয়ে বেশি মূল্যবান। এবং এই বেঁচে থাকাটাই জীবন হচ্ছে কি সবচেয়ে মূল্যবান আমার, এবং আমার নিজের যে অস্তিত্ব আছে সেটাই মূল্যবান। এরপর দেখো শেষের লাইনে, দ্যাট দ্য পাওয়ারফুল প্লে গোজ অন। পাওয়ারফুল মানে শক্তিশালী, প্লে মানে মূলত এখানে নাটক বোঝানো হয়েছে, ঠিক আছে। তো এই পাওয়ারফুল বা শক্তিশালী নাটক চলতেই থাকে। অ্যান্ড ইউ মে কন্ট্রিবিউট, এবং তুমি অবদান রাখতে পারো, আ ভার্স, এক পংক্তি বা এক লাইন, ঠিক আছে। তো জীবন হচ্ছে, তো জীবনকে একটা নাটকের সাথে তুলনা করা হয়েছে, ঠিক আছে, এবং বলা হচ্ছে যে এই নাটক চলতেই থাকে এবং এই নাটকে আমি অবদান রাখতে পারি কতটুকু, এক ভার্স, এক লাইন, ঠিক আছে। তুমি যদি পুরো জীবনটাকে একটা কবিতা ধরো, মানে মানুষের সমগ্র জীবনকে একটা কবিতা ধরো, সেই কবিতায় আমরা অবদান রাখতে পারি শুধুমাত্র এক লাইন, ঠিক আছে। তো এই শক্তিশালী জীবন নাটক চলতে থাকে আর তুমি এতে এক পংক্তি যোগ করতে পারো, অর্থাৎ অল্প একটু অবদান তুমি রাখতে পারো। তো এখানে একটা মেটাফোর ব্যবহার করা হয়েছে, দ্য পাওয়ারফুল প্লে। তো এটি হচ্ছে কবিতার কেন্দ্রীয় রূপক এবং মূল কথা, ঠিক আছে। প্লে মানে হচ্ছে নাটক, পাওয়ারফুল হচ্ছে গভীর অর্থ, অর্থবহ এবং শক্তিশালী, ঠিক আছে। তো কবি জীবনকে একটি নাটকের সঙ্গে তুলনা করেছেন। এই নাটকে হচ্ছে মঞ্চ হচ্ছে কি পৃথিবী, বলা হয় না যে পৃথিবীটা একটা রঙ্গমঞ্চ, আমরা সবাই অভিনেতা, সেই কথাটা এখানে বলা হচ্ছে। অভিনেতা হচ্ছে কি, মানুষ হচ্ছে অভিনেতা, আর দৃশ্য হচ্ছে জীবনের ঘটনা, সিনগুলো হচ্ছে কি জীবনের ঘটনা। এই নাটকটি কি চলতেই থাকে, কেউ আসছে অর্থাৎ কেউ জন্ম নিচ্ছে, কেউ চলে যাচ্ছে, কেউ মারা যাচ্ছে, ঠিক আছে। তো জীবনের প্রবাহ কখনো থামে না, জীবন কি সবসময় চলতেই থাকে। আমি তুমি হয়তো ঘুমিয়ে থাকি, তখন দেখবো অন্য কেউ জেগে আছে, দেখবা শহর অঞ্চলে সারা রাত গাড়ি চলতে থাকে, অর্থাৎ কি জীবন যন্ত্রের মতো কি চলতেই থাকে, এই জীবন থামে না এবং জীবন হচ্ছে প্রবাহমান। দেখো এখানে আরও একটা রূপক ব্যবহার করা হয়েছে, কন্ট্রিবিউট আ ভার্স। ভার্স মানে হচ্ছে কি কবিতার একটি লাইন, এটা একটা রূপক। প্রত্যেক মানুষ তার কাজ, সিদ্ধান্ত, মানবিকতা ও ভালো কাজের মাধ্যমে জীবনের গল্প নিজের একটি অংশ যোগ করতে পারে। তুমি হয়তো বিখ্যাত না হলেও তোমার জীবন অর্থপূর্ণ হতে পারে। হয়তো তুমি বিখ্যাত নাও, অনেক কিছু তুমি করোনি, তোমার অনেক যশ খ্যাতি নাই, তোমার জীবনে অনেক কষ্ট, অনেক সংগ্রাম, কিন্তু তারপরেও তোমার জীবন হচ্ছে কি যতটুকু আছে ততটুকুই গুরুত্বপূর্ণ, ততটুকুই অর্থপূর্ণ। এবার দেখো আমরা সংক্ষেপে কবিতার থিমটা বুঝি যে কবিতা আসলে কি বোঝানো হয়েছে। কবিতায় বোঝানো হয়েছে জীবন হতাশাজনক হলেও জীবন অর্থহীন নয়। প্রত্যেক মানুষের জীবনেরই মূল্য ও দায়িত্ব আছে। আমরা চাইলে জীবনে নিজস্ব অবদান রাখতে পারি, অর্থাৎ আমরা ভালো কাজের মাধ্যমে জীবনে কিছু অবদান রাখতে পারি। এবার চলো এক নজরে আমরা পুরো কবিতাটার একটা সারাংশ দেখি। এই কবিতায় কবি ওয়াল্ট হুইটম্যান জীবনের হতাশা ও অর্থহীনতার অনুভূতি প্রকাশ করেছেন। তিনি সমাজকে বিশ্বাসহীন, মানুষকে ক্লান্ত ও লক্ষ্যহীন মনে করেন। কবি নিজেকেও এই হতাশ সমাজের অংশ বলে ভাবেন। বারবার তার মনে প্রশ্ন আসে, এত দুঃখ, সংগ্রাম আর ব্যর্থতার মাঝে জীবনের আসল মানে কি। কবিতার শেষে কবি নিজেই সেই প্রশ্নের উত্তর দিচ্ছেন। তিনি বলেন, জীবনের মানে হলো তুমি বেঁচে আছো, তোমার একটি পরিচয় আছে। জীবন একটি শক্তিশালী নাটকের মতো যা চলতেই থাকে।
আর এই নাটকে প্রত্যেক মানুষ তার কাজের মাধ্যমে নিজের একটি অংশ যোগ করতে পারে। তাই জীবন হতাশার হলেও তা কখনোই মূল্যহীন না। আমরা নিজেরাও অনেক সময় প্রশ্ন করি যে আমাদের জীবনের আসলে মানে কি, এই এত কষ্ট দুঃখ, আমার চেয়ে দুঃখী মনে হয় আর কেউ নাই, ঠিক আছে? তো আমাদের মনে সবসময় এরকম একটা প্রশ্ন জাগে যে আমাদের এই জীবনের মানে কি, আমাদের জীবনের লক্ষ্য কি, আমরা কিভাবে ছুটে চলছি, তার দিকে বিশ্বাসহীন সব মানুষ, সব মূর্খ মানুষের মধ্যে বাস করতেছি, গোনায় পরিপূর্ণ হয়ে গেছে পৃথিবীটা। এর মাঝেও আসলে জীবনে যে আমরা বেঁচে আছি, আমাদের যে একটা জীবন আছে, আমরা নিঃশ্বাস নিচ্ছি, সৃষ্টিকর্তা আমাদেরকে এখনো বাঁচিয়ে রেখেছেন, এইটাই সবচেয়ে বড় প্রাপ্তি। এই কবিতা মূলত এটাই বোঝানো হয়েছে। দেখো, এক নজরে আমরা আরও একবার দেখে শেষ করব যে এখানে কবি হচ্ছে নিজের জীবনের হতাশা তিনি প্রকাশ করেছেন। প্রথম দিকে তিনি প্রশ্ন করছেন যে হাই জীবন, হাই আমি, এই প্রশ্ন তার মনে বারবার ফিরে ফিরে আসে এবং তিনি দেখিয়েছেন যে সমাজে অসংখ্য বিশ্বাসী মানুষের দীর্ঘ সারি রয়েছে এবং শহরগুলো মূর্খ মানুষে ভরে গিয়েছে, ঠিক আছে? এরপর তিনি দেখাচ্ছেন যে শুধুমাত্র সমাজে মূর্খ মানুষে ভরে যাননি, তিনি নিজেকেই সবচেয়ে বেশি দায়ী করতেছেন এবং বলতেছেন যে আমার চেয়ে মূর্খ আর কে বেশি আছে, আমার চেয়ে বিশ্বাসহীন আর কে বেশি আছে। এবং মানুষ মূলত সফলতা চায়, মানুষ সত্য এবং আলো খুঁজতে চায়, কিন্তু মানুষের লক্ষ্যগুলো খুব ছোট এবং মানুষের জীবনের সংগ্রাম কখনো শেষ হয় না, এটি বারবার শুরু হয়, ঠিক আছে? এরপরের লাইনে দেখো, এবং এরপর কবি বলতেছেন যে সব কিছুর ফলই খুবই হতাশাজনক এবং তিনি তার চারপাশে সবসময় কিছু নিচু এবং ক্লান্ত মানুষের ভিড় দেখেন, ঠিক আছে? এবং অন্যদের জীবন যেরকম ফাঁকা, অর্থহীন, শূন্য, তার জীবনটাও সেরকম ফাঁকা এবং অর্থহীন, শূন্য। এরপর হচ্ছে তিনি আবারও সেই প্রশ্নে ফিরে যাচ্ছেন যে তার সেই একটা প্রশ্নই বারবার ফিরে ফিরে আসে যে হাই জীবন, হাই আমি, এবং এইসবের মাঝে আসলে ভালো কি আছে, এত হতাশার মধ্যে, দুঃখের মধ্যে, সংগ্রামের মধ্যে ভালো কি আছে? তারপর তিনি উত্তর দিচ্ছেন যে আমি এখনো বেঁচে আছি, আমার জীবন আছে, একটা পরিচয় আছে, এটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এবং শেষে এসে তিনি বলতেছেন যে জীবন হচ্ছে একটা গুরুত্বপূর্ণ, একটা শক্তিশালী নাটক এবং সেই নাটকে আমরা শুধুমাত্র এক পংক্তি বা খুব অল্প পরিমাণ অবদান রাখতে পারি। তো শিক্ষার্থীরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে এবং কমেন্ট করতে ভুলো না, এবং অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে ভিডিওটি তুমি কোথা থেকে দেখছো এবং পরবর্তীতে কোন ভিডিও তুমি কোন লেসনের উপর লেকচার দেখতে চাও সেটি অবশ্যই কমেন্ট করে জানাবে। সো দেখা হবে অন্য একটি ভিডিওতে। সে অবধি সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।